আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার পড়ব, সেটি হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ হচ্ছে দুইটি, একটি হচ্ছে জিনগত, একটি হচ্ছে জিনগত, একটি হচ্ছে প্রজাতি বৈচিত্র্য এবং একটি হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্যের মধ্যে আমরা দেখছি যে জিনগত বৈচিত্র্য নির্দিষ্ট এক প্রজাতির সদস্য ভিত্তিক হয়। এ ধরনের বৈচিত্র্যকে আন্তঃপ্রজাতিক বা ইন্টারস্পেসিফিক ডাইভার্সিটি বলা হয়। এবং যে অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্য বেশি থাকে সে অঞ্চলকে জৈব বৈচিত্র্য হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে পরিচিত। হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল হচ্ছে এই প্রাণীবিদ্যার জনক বলা হয় এবং তিনি প্রথম প্রাণীর বৈচিত্র্যগত সাদৃশ্য ও বৈচিত্র্য বিবেচনা করে প্রাণীকুলকে শ্রেণীবিন্যস্ত করতে উদ্যোগী হন। তিনি লাল রক্তযুক্ত প্রাণীকে এনাইমা এবং লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণীকে এনাইমা নামে দুটি দলে ভাগ করে। একটা হচ্ছে লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণী ইনাইমা এবং লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণী এনাইমা। এরপর এই এনাইমাকে প্রজনন প্রক্রিয়ার উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ডিম্বজ এবং একটি হচ্ছে জরায়ুজ। ডিম্বজ কি? যারা ডিম পাড়ে, মাছ, উভচর, সরীসৃপ, এবং জরায়ুজ হচ্ছে যারা সন্তান প্রসব করে, যেমন স্তন্যপায়ী প্রাণী। এখন আমরা দেখব প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। প্রাণীর শ্রেণীবিন্যাসের কয়েকটা ভিত্তি আছে, সেগুলি হচ্ছে দেহের আকার, সংগঠন, মাত্রা, জীবন পদ্ধতি, ক্লিভেজ, ভ্রূণস্তর, প্রতিসাম্যতা, খণ্ডকায়ন, অঞ্চলায়ন, উপাঙ্গ, প্রান্তিকতা, তল, সিলোম, সংবহনতন্ত্র, কঙ্কাল, নোটোকোট ও পৌষ্টিক নালী। প্রথমে হচ্ছে এই সবগুলো আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে দেহের আকারের ভিত্তিতে দুইটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে আণুবীক্ষণিক এবং একটি হচ্ছে বৃহত্তর। আণুবীক্ষণিক হচ্ছে যেসব প্রাণী অতি ক্ষুদ্র অণুবীক্ষণ ছাড়া দেখা যায় না, যেমন মাছের ফুলকার, প্রোটিস্টান জীবাণু বা ট্রাইকোডিনা অ্যানাফাসি। এবং বৃহত্তম প্রাণী হচ্ছে গিনিপিগ বা কেভিয়া পরসিলাস। এরপর হচ্ছে সংগঠন, মাত্রা। প্রাণীর শরীরের কোষগুলো কিভাবে কাজ করবে সেটাই হচ্ছে তা সংগঠন, মাত্রা। প্রথম হচ্ছে কোষমাত্রার গঠন। যে প্রাণীর কোষগুলো নিজের দেহের মধ্যে ঝগড়া করে আলাদা থাকে, কেউ কারো মুখ দেখে না, নিজেরা আলাদা আলাদা কাজ করে, তখন সেই প্রাণীর সংগঠন মানে হচ্ছে কোষমাত্রা। এবং পরিফেরা হচ্ছে এই পৃথিবীতে আসা সর্বপ্রথম এককোষী প্রাণী এবং এদের শারীরিক গঠন কিংবা কাজ খুবই অনুন্নত। এর ফলে কোষেরা আলাদা আলাদা হয়ে কাজ করে, কেউ পরিপাক করছে, কেউ সংবহন করছে, এজন্য পরিফেরাকে কোষমাত্রা বলা হয়। এরপর হচ্ছে টিস্যু মাত্রা। যদি এরা পাশাপাশি অবস্থান করা কিছু কোষ নিজেদের সাথে বন্ধুত্ব করে একই ধরনের কাজ করে, তখন তারা হচ্ছে টিস্যু। যে প্রাণীর কোষেরা একই সাথে কাজ করে সেই প্রাণীর গঠনমাত্রা হচ্ছে টিস্যু গঠনমাত্রা। পরিফেরার পরের পর্ব হচ্ছে নিডারিয়া। এরা পরিফেরা থেকে উন্নত। এদের দেহের বিভিন্ন স্থানের কোষেরা পাশের কোষের সাথে একত্রে মিলে একই ধরনের কাজ করে, এই জন্য নিডারিয়ার গঠনমাত্রা হচ্ছে টিস্যু মাত্রা। এরপর হচ্ছে
অঙ্গ মাত্রা। প্রাণীরা আরেকটু উন্নত হলে এই পাশাপাশি থাকা টিস্যুগুলো নিজেদের সাথে সন্ধি চুক্তি করে বা সন্ধি চুক্তি করে। এরপর একাধিক টিস্যু একই সাথে কাজ করার জন্য মিলিত হয়ে অঙ্গ তৈরি করে। এই ধরনের প্রাণীর সংগঠন মাত্রা হচ্ছে অঙ্গ মাত্রা। যেমন প্লাটি হেলমিনথেস। এই প্লাটি হেলমিনথেস পর্বের প্রাণীদের শরীরের টিস্যুর পাশের টিস্যুদের সাথে মিলে অঙ্গ তৈরি করে কাজ করে, এজন্য এদের অঙ্গমাত্রা হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার সংগঠন। এরপর হচ্ছে তন্ত্রমাত্রার সংগঠন। যদি প্রাণীরা আরেকটু উন্নত হয় তখন কয়েকটি অঙ্গ মিলে একসাথে একটি কাজ করে, তখন কয়েকটি অঙ্গকে একই কাজ করতে গেলে তাকে তন্ত্র বলা হয়। এই ধরনের সংগঠন মাত্রার প্রাণীকে বলা হয় তন্ত্র মাত্রা। এবং এই নেমাটোডা পর্বের প্রাণীতে কয়েকটি অঙ্গ একসাথে মিলে একই ধরনের কাজ করে, এই জন্য এটি তন্ত্রমাত্রার সংগঠন। তন্ত্রের পর আর কোনো গঠন মাত্রা নেই, তাই নেমাটোডার পরে যত পর্ব আছে সবগুলোই এই তন্ত্রমাত্রার সংগঠন, অর্থাৎ নেমাটোডা থেকে কর্ডাটা সবগুলোই হচ্ছে এই তন্ত্রমাত্রার সংগঠন। তো আমরা মনে রাখতে পারবো যে কোষ টিস্যু মাত্রা 1 মানে এটা পরিফেরা, এবং টিস্যু মাত্রা সংগঠন হচ্ছে 2 নম্বরে, মানে 2 মানে প্রাণী পর্বের 2 নম্বর পর্ব, সেটা হচ্ছে নিডারিয়া। এরপর টিস্যু অঙ্গতন্ত্র মাত্রা সংগঠন হচ্ছে 3 নম্বর, এবং প্লাটি হেলমিনথেস প্রাণী পর্বের 3 নম্বর, মানে এটা 3, এবং বাকি সবগুলাই হচ্ছে এই তন্ত্রমাত্রার সংগঠনের মধ্যে পড়ে। এরপর আমরা দেখব এদের জীবন মাত্রা। জীবন পদ্ধতির উপর ভিত্তি করে এদেরকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে পরজীবী এবং একটি হচ্ছে মুক্তজীবী। মুক্তজীবী কারা? যারা স্বাধীনভাবে ঘুরে ফেরায় এবং পারস্পরিক সহযোগিতা ও সহচর্যে বাস করে না, যেমন কবুতর বা কলম্বা লিবিয়া। পরজীবিকারা যারা প্রাণী খাদ্যের জন্য অন্য প্রাণীর উপর আশ্রয় গ্রহণ করে এবং আশ্রয়দাতা দেহ থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে, যেমন যকৃৎ কৃমি বা ফেসকুলা হেপাটিকা। এরপর হচ্ছে মিথজীবিতা প্রাণী। মিথজীবিতা প্রাণী কারা? যারা 2টি প্রাণীর ভিন্ন ভিন্ন প্রজাতির পারস্পরিক সহযোগিতা ও সহযোগিতার ফলে উপকৃত হয়, তারাই হচ্ছে মিথজীবিতা। এবং এটার সবচেয়ে ফেমাস হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং জো ক্লোরোলা শৈবা, এবং এটা আমরা এর আগেও পড়ে আসছি, সেটা হচ্ছে হাইড্রার চ্যাপ্টার। তো যারা দেখি নাই আমরা ওই চ্যাপ্টারটা একবার পড়ে নেব। ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং জো ক্লোরোলেল। এরপর হচ্ছে সহজীবিতা। যখন 2টি ভিন্ন প্রজাতির প্রাণী একত্রে বসবাস করে এবং কেউ দ্বারা উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না, তখন সে 2টি প্রাণীকে সহজীবী বলা হয়। যেমন রোমেরা নামক চূষক মাছ শার্ক বা অন্য কোনো মাছের দেহে সংযুক্ত থেকে এই সহজীবিতা প্রদর্শন করে। এরপর আমরা দেখব ক্লিভেজ। যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভাজন বিভক্তির ফলে বিভাজিত হয়ে অসংখ্য বহুকোষী ভ্রূণের সৃষ্টি হয় তাদের ক্লিভেজ বলে। এবং ডিমে কোষের পরিমাণের ভিত্তিতে ক্লিভেজ সম্পূর্ণ বা হলোব্লাস্টিক কিংবা আংশিক বা মেরোব্লাস্টিক হতে পারে। এখন হচ্ছে ভ্রূণের কোষের ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তি করে ক্লিভেজ 2 ধরনের, একটি হচ্ছে অনির্ধারিত, একটি হচ্ছে নির্ধারিত। এবং বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ আবার 3 ধরনের, একটি অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ এবং একটি সর্পিলো ক্লিভেজ। অরিও ক্লিভেজ কারা? আর্থ্রোপোডা।
দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কর্ডাটা এবং সর্পিল বা স্পাইরাল ক্লিভেজ হচ্ছে এনিলিডা ও মলাস্কা। এরপর হচ্ছে ভ্রূণ স্তর। ভ্রূণ স্তর অবস্থায় প্রাণীরা একটি মাংসপিণ্ড হয়ে থাকে এবং সেখানে অনেকগুলো কোষ একসাথে জমাটবদ্ধ হয়ে থাকে। মানুষের ক্ষেত্রেও ঠিক এমনই। যদি সেই মাংসপিণ্ড জন্ম নেয় তাহলে আমরা একটা ফুটবল পাবো, মানুষ পাবো না। মানুষ হিসেবে জন্ম নিতে হলে তাকে হাত, নাক, মুখ, পা, চুল, ত্বক ইত্যাদি, পৌষ্টিকনালী, মূত্রনালী ইত্যাদি তৈরি করে জন্ম নিতে হবে। এই মাংসপিণ্ডের কোষগুলো তখন নিজেরা 3টি সারিতে বিভক্ত হয়ে যায়। একটি হচ্ছে চোখ, চুল, নাক ইত্যাদি, এই শরীরের যে বাইরের জিনিসগুলো আছে এগুলো, এবং এই কোষের সারিকে বলা হয় এক্টোডার্ম, এবং এই কোষের সারিগুলোকে বলা হয় এক্টোডার্ম। এরপর একেবারে ভিতরের সারির কাজগুলো হলো শরীরের একবারের ভিতরের অঙ্গগুলো তৈরি করে, এদের বলা হয় এন্ডোডার্ম। এবং যারা মাঝখানে থাকে তাদের বলা হয় মেসোডার্ম। মাঝখানের এবং মেসোগ্লিয়াতে থাকে। এই 3 সারি কোষের স্তর নিয়ে প্রাণীরা হয় 3 স্তরী। যারা 2 সারি কোষ তারা কোষ থেকে তৈরি হয় তারা হলো দ্বিস্তরী। যারা 1 সারি কোষ থেকে তৈরি হয় তারা হলো একস্তরী কোষ। মূলত একস্তর বলতে কোনো কিছু অস্তিত্ব নেই, একে বলা হয় স্তরহীন। তো প্রথমে হচ্ছে দ্বিস্তরী বা দ্বিস্তরী কারা? দ্বিস্তরী হচ্ছে নিডারিয়া। নিডারিয়ার উদাহরণ হচ্ছে হাইড্রা। এরপর আরেকটা কোষ হচ্ছে তারা হচ্ছে ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক কারা? প্লাটিহেলমিন্থ থেকে কর্ডাটা যত পর্ব আছে সবগুলোই হচ্ছে ত্রিস্তরী প্রাণী। এবং একস্তরী হচ্ছে পরিফেরা। এরপর দেখব প্রতিসাম্য। প্রতিসাম্য বলতে প্রাণীর মধ্যরেখা তলের 2 পাশে সদৃশ বা সমান আকার আকৃতির অংশের অবস্থানকে বোঝায়। প্রথমে আমরা দেখব গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্য কারা? গোলীয় প্রতিসাম্য হচ্ছে এই যে যেমন রেডিওলারিয়া, বল বক্স, গ্লোবাটর এবং হেলিওজোয়া এইগুলার। এবং আমরা দেখব যে গোলীয়র মধ্যে ও রয়েছে, এবং এই সবগুলোর মধ্যে আমরা দেখছি বলবো, রেডিও, হেলিও, জেমনো সবগুলোর মধ্যে ও মাঝখানে রয়েছে। অর্থাৎ গোলীয় প্রতিসাম্যতে মাঝখানে যদি ও থাকে, বলবো, হোলিও এরকম ও থাকে, সেগুলো হচ্ছে গোলীয় প্রতিসাম্য। এখন হচ্ছে অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য কারা? অরীয় প্রতিসাম্য হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীগুলো, হাইড্রা, জেলিফিশ, সি-স্যামনের আরেক নাম হচ্ছে সাগর কুসুম, এবং এগুলার বৈজ্ঞানিক নামগুলোও মনে রাখতে হবে। এরপর হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য বা বিরাইডিয়াল সিমেট্রি। এর উদাহরণ হচ্ছে একটি টিনোফেরা পর্বের প্রাণীভুক্তের সিলোপ্লানা হচ্ছে অরীয় প্রতিসাম্য হলেও এর 2 শাখা। এরা মৌলিকভাবে অরীয় প্রতিসাম্য হলেও 2টি কোষিকা থাকায় এরা দ্বিঅরীয় প্রতিসাম্য প্রাণী। শুধুমাত্র এটা হচ্ছে ব্যতিক্রম, এরা দ্বিঅরীয় প্রতিসাম্য। এরপর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কারা?
ওই নেমাটোডা থেকে একদম কর্ডাটা পর্যন্ত সবাই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতসম, যেমন প্রজাপতি, ব্যাঙ, মানুষ সবাই, এবং এগুলোর বৈজ্ঞানিক নামগুলো ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে অপ্রতিসাম্য হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীরা, স্পঞ্জ, আপেল শামুক এগুলো। এরপর হচ্ছে খণ্ডকায়ন এই কোনো প্রাণীর দেহে লম্বালম্বী অক্ষ বরাবর একই রকম খণ্ডাংশের পুনরাবৃত্তির মাধ্যমে গঠিত হয়, তখন এই অবস্থাকে খণ্ডকায়ন বা মেটামরিজম বলে, এবং প্রতি খণ্ডকে বলা হয় মেটামিয়ার বা সোমোসাইট। এটি দুই ধরনের, একটি হচ্ছে সমখণ্ডকায়ন এবং একটি হচ্ছে অসমখণ্ডকায়ন। সমখণ্ডায়ন হচ্ছে এনিলিডা পর্বের প্রাণীরা, যেমন কেঁচোর খণ্ডায়ন, এবং অসমখণ্ডায়নের উদাহরণ হচ্ছে আর্থ্রোপোডা পর্বের পতঙ্গের খণ্ডকায়ন। এরপর এগুলো রিডিং দিয়ে দিব, আর তেমন ইম্পর্টেন্ট কিছু নেই। এরপর আমরা দেখব সিলোম, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো পেটের ভিতরে যদি নাড়িভুঁড়ি বের করে নিলে যে ফাঁকা অংশ থাকে, আমাদের পেটের ভিতর থেকে নাড়িভুঁড়ি বের করে নিলে যে ফাঁকা স্থানটা থাকে সেটাই হচ্ছে সিলোম। সিলোম মানে হলো ফাঁকা স্থান বা গহ্বর। এবং এই সিলোম হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে প্রকৃত সিলোম বা একটি হচ্ছে ইউসিলোমেট, একটি হচ্ছে অপ্রকৃত সিলোম বা সিউডোসিলোমেট, একটি হচ্ছে সিলোমবিহীন বা অ্যাসিলোমেট। প্রথমে আমরা দেখব সিলোমহীন মানে হচ্ছে এর ভিতরে ফাঁকা জায়গা থাকবে না এবং পেরিটোনিয়াম কোনো পর্দাও থাকবে না। এই ফাঁকা স্থানটি স্পঞ্জি প্যারেনকাইমা নামক কোষে পূর্ণ থাকবে। এর উদাহরণ কি? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। এই পর্বরা মানে 1, 2, 3 1 থেকে 3 পর্বের প্রাণীরা হচ্ছে অ্যাসিলোমেট। এরপর হচ্ছে সিউডোসিলোমেট বা অপ্রকৃত সিলোম। এখানে ফাঁকা জায়গা থাকবে কিন্তু চারপাশে পেরিটোনিয়াম পর্দা দ্বারা এগুলা আবৃত থাকবে, এবং ফাঁকা জায়গা থাকবে কিন্তু চারপাশে পেরিটোনিয়াম পর্দা দ্বারা পুরোটা আবৃত থাকবে না, আংশিক আবৃত থাকবে। এটাই হচ্ছে অপ্রকৃত সিলোমেট। এর উদাহরণ হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণী, নেমাটোডা, রিটোফেরা, কাইনেটোফেরা, যেমন মানে চতুর্থ পর্বের প্রাণী। এরপর হচ্ছে ইউসিলোমেট বা প্রকৃত সিলোম। প্রকৃত সিলোমে ফাঁকা স্থান থাকবে, ফাঁকা স্থানের চারপাশে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকবে। এগুলা হচ্ছে মলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাতা। এগুলা হচ্ছে সব মানে 5 থেকে 9 যত পর্ব আছে সবগুলোই প্রকৃত সিলোমের অন্তর্ভুক্ত। এরপর সিলোমের গুরুত্ব। এরা স্বাধীনভাবে চড়তে সাহায্য করে, ঘর্ষণের হাত থেকে রক্ষা করে এবং হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে এরা কাজ করে। এবার আমরা রক্ত সংবহন একবার রিডিং দিয়ে নিব, এগুলো একবার রিডিং দিয়ে নিব। এরপর হচ্ছে নোটোকর্ড কি? মেসোডার্ম থেকে উৎপত্ত কোষ দিয়ে ভ্রূণ অবস্থায় আজীবন দেহের পৃষ্ঠমধ্য রেখা, অর্থাৎ আমাদের
যে মেরুদণ্ড আছে সেটা বরাবর অবস্থিত কিছুটা নমনীয় স্থাপিত দ্রাবক দণ্ডকে বলা হয় নোটোকর্ড। এরপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে নন কর্ডেড এবং একটি হচ্ছে কর্ড। নন কর্ডেড কারা? হাইড্রা, ভিরিডিসিমা, আপেল শামুক, সমুদ্র তারা, এইগুলো। অর্থাৎ যারা 1 থেকে 8 পর্যন্ত যত প্রাণী আছে সেগুলি হচ্ছে নন কর্ড। এবং কর্ডেড কারা? যাদের যেসব প্রাণী নটোকর্ড থাকে তারা হচ্ছে কর্ডাটা, মানে শুধু কর্ডাটা পর্বে সকল প্রাণী হচ্ছে এর অন্তর্ভুক্ত। এই কর্ডাটা পর্বে 3টি উপবর্গে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং একটি হচ্ছে ভার্টিব্রাটা। এরপর হচ্ছে পৌষ্টিক নালী। পৌষ্টিক নালীর উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভাগ করে 2টি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে প্যারাজোয়া এবং একটি হচ্ছে এন্টারোজোয়া। প্যারাজোয়া কি? যাদের পৌষ্টিক নালী থাকে না, যেমন পুরিফেরা। এবং এন্টারোজোয়া কি? যাদের পৌষ্টিক নালী থাকে, এবং নিডারিয়া থেকে কর্ডাটা সকল পর্বভুক্ত প্রাণী। এখন আমরা দেখব এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এবং আর এই ছুঁইটার এই 5 রাজ্যে শ্রেণীবিন্যাসের প্রবর্তক মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং এনিমিলিয়া। এবং এখানে হচ্ছে ট্যাক্সন হচ্ছে শ্রেণীবদ্ধ একক। এবং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি এবং একক হচ্ছে প্রজাতি। এবং জেনাস হচ্ছে শ্রেণীবিন্যাসের সেই সমষ্টি একক যার মধ্যে একই ধরনের সন্ধিভুক্ত একাধিক প্রজাতি অন্তর্ভুক্ত থাকে। এখন আমরা দেখব দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন ক্যারেলাস লিনিয়াস। এবং ত্রিপদ নামকরণের প্রবর্তন করেন স্লেগাল। এবং এই ICZN এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। এখানে কি করা হয়? দ্বিপদ নামকরণের যত প্রণয়ন আছে সব এখান থেকে করা হয়। দ্বিপদ নামকরণ আমরা নিয়মগুলো একবার রিডিং দিয়ে নিই। এবার আমরা পরিফেরা পর্বের প্রাণী সম্পর্কে জানব। পরিফেরার অপর নাম হচ্ছে ছিদ্রাল প্রাণী এবং এরা প্রাচীনতম ও সরল প্রকৃতি। এদের দেহে অসংখ্য ছিদ্র থাকে। এরা স্পঞ্জ নামে পরিচিত এবং এরা টিস্যু গঠন করে না। এদের দেহের প্রাচীরের বাইরের দিকে থাকে পিনোডার্ম এবং ভিতরে থাকে কর্নোডার্ম। এখানে দেহ প্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত এবং নালীতন্ত্র গঠন করে। অন্তঃপ্রাচীর কোয়ানোসাইট নামে বিশেষ ফ্লাজেলাযুক্ত কোষ থাকে, স্কোলাম থাকে এবং এফিব্লাস্টোলা থাকে। এফিব্লাস্টোলা নামক লার্ভা দশা এখানে বিদ্যমান। তো এই সবগুলো বৈশিষ্ট্য আমরা একটা ছন্দের মাধ্যমে জানতে পারব। তাহলে সেই ছন্দটা কি? সেটা হচ্ছে এটা কি? অপুর বাসায় এসি নেই। এই ছন্দটা যারা আমরা পরিফেরার যত বৈশিষ্ট্য আছে সবগুলা জেনে ফেলতে পারব। প্রথম হচ্ছে কি দিয়ে হচ্ছে এরা কোষমাত্রা সংগঠন এবং কোয়ানোসাইট নামক লার্ভা দশা থাকে। এবং অপুর দিয়ে হয়েছে অস্ট্রিয়া নামক ছিদ্রযুক্ত অস্কুলাম থাকে এবং এফিব্লাস্টোমা বা প্যারেনকাইমুলা নামক লার্ভা দশা বিদ্যমান। এবং এরা অপ্রতিসাম্য এ বা এসিলোমেট।
এরপর হচ্ছে বা দিয়ে হচ্ছে বহুকোষী, সা দিয়ে হচ্ছে স্পিকিউল থাকে, স্পঞ্জিন থাকে এইটা, এবং স্পঞ্জশীল নামক গহ্বর থাকে, এবং নেই দিয়ে হচ্ছে নালীতন্ত্র থাকে। তো এইগুলা জানলেই হয়ে যাবে। তো আমরা আরেকবার দেখে ফেলবো যে অপুর বাসায় এসি নেই দিয়ে কি কি আসে, এগুলো আমরা একবার পড়ে নেব, এগুলো পড়লেই হয়ে যাবে। এবং এখানে যে উদাহরণগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। যেমন পরিফেরা সকল পর্বের প্রাণীদের মধ্যে স্পঞ্জ লাস্টে থাকবে, তো স্পঞ্জ থাকলে সেটা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী। এরপর হচ্ছে নিডারিয়া। নিডারিয়া পর্বের সব হচ্ছে 2, যেমন এরা হচ্ছে অরীয় প্রতিসাম্য ও কোষ্ঠী সুমাত্রার সংগঠন, এবং নিডারিয়ানদের সমুদ্র ফুল বলা হয়, এবং পৃথিবীর প্রবাল প্রাচীরের গুলোতে বসবাস করে সমুদ্রী প্রজাতির প্রায় 25% প্রাণী, এবং এই প্রবাল প্রাচীর, তাই পৃথিবীর প্রবাল প্রাচীরকে বলা হয় রত্ন ভাণ্ডার। অনেকে এটা ভুল করে যে পৃথিবীর রত্ন ভাণ্ডার কোনটা, সেটা অনেকে দিয়ে দেয় নিডারিয়া, আসলে এটা নিডারিয়া হবে না, সেটা হচ্ছে প্রবাল প্রাচীর। আবার এই প্রবাল প্রাচীরকে বলা হয় সমুদ্রের রেইন ফরেস্ট। আবার এটাও অনেকেই ভুল করে যে প্রশ্ন আসে যে রেইন ফরেস্ট কাকে বলা হয়, তারা এই নিডারিয়ানকে রেইন ফরেস্ট বলা হয়, কিন্তু আসলে নিডারিয়ান রেইন ফরেস্ট না, তার হচ্ছে সমুদ্রের ফুল, এবং রেইন ফরেস্ট হচ্ছে প্রবাল প্রাচীর। এই প্রবাল প্রাচীর হচ্ছে এক ধরনের প্রাণী, এবং এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরা টিস্যুমাত্রার সংগঠন, বহিঃকোষী অরীয় প্রতিসাম্য, দ্বিস্তরী কোষ বা ডিপ্লোবাস্টিক, এবং গ্যাস্ট্রোডার্মিস নামে পরিচিত ভেতরের স্তর। এরপর মাঝখানে মেসোগ্লিয়া থাকে, নেমাটোসিস ধারণকারী নিউরোসাইট থাকে, এরপর সিলেন্টার নামক পরিপাক সংবহন তন্ত্র থাকে, বহু দৃঢ়তা বহিরূপিতা দেখা যায়। একটা হচ্ছে পলিপ, একটা হচ্ছে মেডুসা। মেডুসা কি? মেডুসা হচ্ছে যেসব প্রাণীর মাথা উপরে এবং পা নিচে, এবং এগুলো চলতে পারে এবং যৌন প্রজনন করে, সেগুলো হচ্ছে মেডুসা। এবং পলিপ কি? পলিপ হচ্ছে যেসব প্রাণীর পা উপরের দিকে এবং মাথা নিচের দিকে, এবং এরা চলাফেরা করতে পারে না, এবং এরা অযৌন জনন করে। এবং প্লানুলা নামক লার্ভার দশা রয়েছে। তো আমরা এই নিডারিয়াকে কীভাবে মনে রাখতে পারবো, সেটা হচ্ছে এই ছন্দটি দিয়ে। ছন্দটি কি? বাহ, সিলেটের মেসের পানি ও দ্বিস্তরী, এটা দিয়ে আমরা কীভাবে মনে রাখবো? প্রথম হচ্ছে বাদি। বাদিয়ে কি? এরা বহু রূপিতা দেখায়, এরা হচ্ছে বহুকোষী এবং 20 প্রজাতির নিডারিয়ান স্বাদু পানি। এরপর হচ্ছে সিলেটে এই জুন্তর সদী কি? এদেরকে সমুদ্র ফুল বলা হয়, এবং এদের সিলেন্টরন নামক পরিপাক সংবহন গ্রহর থাকে, এবং এই ট দিয়ে হচ্ছে এরা টিস্যুমাত্রার সংগঠন। এরপর হচ্ছে মেসের, এই মেসের ম দিয়ে হচ্ছে মেসোগ্লিয়া থাকে, এবং এগুলা অকোষীয়, এবং ম দিয়ে হচ্ছে এদের মেডুসা থাকে, এবং মেডুসা মুক্ত ও যৌন জননে সক্ষম। এরপর হচ্ছে পা, পানির পা দিয়ে হচ্ছে এরা পা দিয়ে হচ্ছে প্রবাল প্রাচীর পৃথিবীর অন্যতম রত্নভাণ্ডার, এবং এই প্রবাল প্রাচীরকে সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়। এবং এখানে পদে হচ্ছে পলিপ থাকে, এবং পলিপ হচ্ছে স্থবির বা স্থির থাকে, এরা চলাফেরা করতে পারে না, এবং এরা অযৌন জননক্ষম, এবং প্লানুলা নামক লার্ভা দশা বিদ্যমান। এরপর হচ্ছে নি দিয়ে হচ্ছে নেমাটোসিস ধারণকারী নিউরোসাইট থাকে, এবং অরীয় প্রতিসাম্য, ও দিয়ে হচ্ছে অরীয় প্রতিসাম্য অ্যাসিলোমেট বা সিলোমহীন, এবং দ্বিস্তরী দিয়ে হচ্ছে এরা দ্বিস্তরযুক্ত কোষ বা ডিপ্লোপ্লাস্টিক, এবং ধ্বংসনঙ্গাণু হিসেবে ধ্বংসনঙ্গাণুর নাম হচ্ছে নেমাটোসিস্ট। তো এইভাবে এটা দিয়েই আমরা
এই নিডারিয়া পর্বভুক্ত সকল কিছু মনে রাখতে পারবো মাত্র একটি ছন্দ দিয়ে। এবং এর উদাহরণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া, কিউবোজোয়া এবং এন্থোজোয়া। এবং এখানে হচ্ছে জেলি, নীলবোতাম, সাগর কুসুম, সাগর পাখা, জেলিফিশ এবং এর বৈজ্ঞানিক নামগুলা সবগুলাই খুবই ইম্পর্টেন্ট, যতগুলা মনে রাখা যায়। মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে আরও ভালো। এরপর হচ্ছে প্লাটি হেলমিনথেস। এই প্লাটি হেলমিনথেসের অপর নাম হচ্ছে চ্যাপ্টাকিমি বা ফ্ল্যাট ওয়ার্ম বা ফিতাকিমি বা রিবন ওয়ার্ম। এগুলা সরলতম প্রথম ত্রিস্তরী প্রাণী। এগুলো টিস্যু অঙ্গমাত্রা সংগঠন। এরা চ্যাপ্টাকিমি নামেও পরিচিত। এবং এর বৈশিষ্ট্য কি? এরা দ্বিতীয় প্রতিসাম্য, কিউটিকল আবৃত, অ্যাসিলোমেট বা সিলোমহীন, কোনো গহ্বর নেই। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শিকাকোষ। এটা সব জায়গায় কোশ্চেন আসবে। শিকাকোষ হচ্ছে প্লাটি হেলমিনথেসের অন্যতম একটি বৈশিষ্ট্য, যে রেচনতন্ত্র হচ্ছে শিকাকোষ। অধিকাংশ পরজীবী এরা উভলিঙ্গ এবং এই লার্ভা দশা থাকে। তো এখন আমরা প্লাটি হেলমিনথেসকে কীভাবে মনে রাখতে পারি? প্লাটি হেলমিনথেস আমরা বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখতে পারবো। উফ, টমি, শিখা আপু 3 বারের মতো চোর দিল। এটা দিয়ে আমরা সবগুলা বৈশিষ্ট্য মনে রাখবো। প্রথম হচ্ছে উফ। উফ দিয়ে হচ্ছে উভলিঙ্গ, এরা উভলিঙ্গ প্রাণী। প্রতি হচ্ছে টিস্যু অঙ্গমাত্রার সংগঠন এবং মি দিয়ে হচ্ছে মেসেনকাইম থাকে। শিখা দিয়ে হচ্ছে শিকাকোষ থাকে। আ দিয়ে হচ্ছে অ্যাসিলোমেট এবং পু দিয়ে হচ্ছে প্যারেনকাইম নামক যোজক টিস্যু থাকে এবং এরা পরজীবী। 3 দিয়ে হচ্ছে এরা ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক এবং চ দিয়ে হচ্ছে চোষক বা হুক থাকে এবং এরা চ্যাপ্টাকিমি নামে পরিচিত। র দিয়ে হচ্ছে রেডিয়া নামক লার্ভা দশা থাকে এবং রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র নেই এবং দিয়ে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আশা করছি আমরা এগুলা বুঝতে পারছি যে কি মনে রাখতে হবে। এবং এর উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। আশা করি যে বৈজ্ঞানিক নাম না পারলেও যত এই বাংলা নামগুলো আমরা ভুলে না যাই। এই বাংলা নামগুলো মনে রাখতে হবে। তারপর হচ্ছে নেমাটোডা। নেমাটোডার অপর নাম হচ্ছে নেমাটো হেলমিনথেস বা গোলকিমি বা শোতাকিমি বা রাউন্ড ওয়ার্ম বা থ্রেড ওয়ার্ম। এরা অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন এবং এই প্রকৃত সিলোমেট প্রাণীর মধ্যে নেমাটোডের সংখ্যা সবচেয়ে বেশি। এরা সিউডিসিলোমেট, ইলাস্টিন, অকোষীয় পুরো কিউটিকল দিয়ে আবৃত থাকে। নলের ভিতর নল থাকে, যেটা এই নেমাটোডার বৈশিষ্ট্য, সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, যে নলের ভিতর নল কোথায় থাকে সেটা হচ্ছে নেমাটোডা। এবং শিকাকোষ কোথায় থাকে? শিকাকোষ থাকে প্লাটি হেলমিনথেস। এবং এই যৌন দ্বিরূপতা এটাও হচ্ছে নেমাটোডার অন্যতম একটি বৈশিষ্ট্য বা সেক্সুয়াল ডাইমরফিজম। এবং এখানে লেডিফর্ম বা মাইক্রোফিলিয়া নামক লার্ভা দশা থাকে। তো আমরা এই নেমাটোডা কীভাবে মনে রাখতে পারবো? এই নেমাটোডা আমরা মনে রাখতে পারবো, যেই কোণে এলো অতঃপর দ্বিপার সংশয় গেল। যে দিয়ে হচ্ছে যৌন দ্বিরূপতা দেখা দেয় বা ডাইমরফিজম। ই দিয়ে হচ্ছে ইলাস্টিন নির্মিত অকোষীয় পুরু এবং ক দিয়ে হচ্ছে কিউটিকল দিয়ে আবৃত এবং নে দিয়ে হচ্ছে নলের ভিতর নল বা টিউব উইদিন এ টিউব এদের দেহ। অতঃপর দিয়ে হচ্ছে অন্তঃপরজীবী, অখণ্ডায়িত এবং অঙ্গতন্ত্র গঠন। এরপর হচ্ছে দ্বিপা দিয়ে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং র দিয়ে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র নেই
রেবডিটিফর্ম বা মাইক্রোফাইলেরিয়া লার্ভা দশা বিদ্যমান এবং সংশয় দিয়ে হচ্ছে সিউডোসিলোমেট, সুতাকৃমি বা গুলকৃমি নামে পরিচিত এবং শ্বসনতন্ত্র নেই। আশা করছি নেমাটোডা আমরা বুঝতে পারছি এবং এগুলার উদাহরণগুলো কিন্তু মাস্ট মনে রাখতেই হবে। এরপর হচ্ছে মলাস্কা বা কম্বুজ প্রাণী। মলাস্কা হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। এরা মাংসল অখণ্ডায়িত এবং এদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং মেন্টাল পর্দা দিয়ে আবৃত। এদের হিমোসিল নামক গহ্বর থাকে এবং পেঁচানো বষ্টিক নালী থাকে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেতিজীব বা রেডুলা থাকে এবং হিমোসায়ানিন রঞ্জক থাকে। অর্ধমূত্র রক্ত সংবহন, পালমোনারি থলির বিকাশ ঘটে ফুসফুসে এবং এইগুলাই হচ্ছে এর বৈশিষ্ট্য। তো এই মলাস্কার বৈশিষ্ট্যগুলো আমরা কীভাবে মনে রাখবো সেটা হচ্ছে টুম্পা শামুকের মাংস না দই খাবো, অর্থাৎ এখন দেখব যে আদিয়ে হচ্ছে এমিবোসাইট কণিকা থাকে, অর্ধমুক্ত সংবহনতন্ত্র ও অখণ্ডায়িত এবং হ দিয়ে হচ্ছে হিমোসিল গহ্বর থাকে, হিমোসায়ানিন রঞ্জক থাকে এবং টু দিয়ে হচ্ছে ট্রকোফোর বা ভেলিজার বা গ্লোচিডিয়াম লার্ভা বিদ্যমান এবং ম দিয়ে হচ্ছে মেন্টল নামক পাতলা আবরণে আবৃত। মেন্টল পর্দা দিয়ে শ্বসন সম্পন্ন হয় এবং এরা হচ্ছে মাংসল। পশ্চিক নালী পেঁচানো ইউ আকৃতির এবং পালমোনারি থলির বিকাশ ঘটে এবং শামুক দিয়ে হচ্ছে শেল বা কুলস গঠিত হয় এবং র দিয়ে হচ্ছে রেতিজীব বা রেডুলা থাকে ভিলাভিয়া ব্যতীত এবং না দিয়ে হচ্ছে এদের দেহ হচ্ছে নরম। দ দিয়ে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম দ্বিতীয় বৃহত্তম পর্ব এবং ই দিয়ে হচ্ছে ইউসিলোমেট বা অপকৃত সিলোমেট প্রকৃত সিলোমেট এবং এর উদাহরণগুলো আমরা অবশ্যই জানব। কাইটিন, শামুক, অক্টোপাস, স্বাদুপানির শামুক, আপেল শামুক, এগুলো আমরা দেখব যে এর বৈজ্ঞানিক নামগুলা পারলে সহজ বৈজ্ঞানিক নামগুলো মনে রাখবে। যেমন শামুক হচ্ছে গ্যাস্ট্রোপোডা, অক্টোপাস হচ্ছে সেফালোপোডা এবং আপেল শামুক হচ্ছে পিলা গ্লোবোসা, অক্টোপাস হচ্ছে অক্টোপাস মার্কোপাস, এগুলো। তারপর আমরা দেখব অ্যানেলিডা। অ্যানেলিডার অপর নাম হচ্ছে অঙ্গরি মাল বা রিংড ওর্মস। এরা অঙ্গতন্ত্র মাত্রার গঠন, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং ত্রিস্তর বিশিষ্ট। এদের প্রকৃত সিলোম বিদ্যমান, কিউটিকেল আবৃত, প্রকৃত খণ্ডায়ন, পেশল প্যারাপোডিয়া থাকে এবং নেফ্রোডিয়া নামক প্রধান রেচনাঙ্গ থাকে এবং এই নেফ্রোডিয়া হচ্ছে অ্যানেলিডার প্রধান একটি বৈশিষ্ট্য। নেফ্রিডিয়া হচ্ছে এটার প্রধান একটি বৈশিষ্ট্য এবং এই নেফ্রিডিয়াকে সেগমেন্ট অর্গান বলা হয় এবং এখানে রক্ত সংবহন বদ্ধ এবং ট্রোকোফোর নামক লার্ভা দশা বিকাশ ঘটে। এখন আমরা দেখব যে অ্যানেলিডার কীভাবে আমরা মনে রাখতে হবে। সেটা হচ্ছে এটিওনই পিসি বন্ধ, এটিওনই পিসি বন্ধ। তো এটিএনের এ দিয়ে হচ্ছে অ্যানেলিডা এপিথেলিয়াম নিঃসৃত পাতলা কিউটিকলে আবৃত। টি দিয়ে হচ্ছে এরা ত্রিস্তর বিশিষ্ট বা ট্রিপ্লোপ্লাস্টিক এবং ট্রোকোফোর নামক লার্ভা দশা বিকাশ ঘটে। এন দিয়ে হচ্ছে নেফ্রিডিয়া নামক প্রধান রেচনাঙ্গ বিদ্যমান। এই নেফ্রিডিয়াকে সেগমেন্টাল অর্গান বলা হয়। অ দিয়ে হচ্ছে অঙ্গতন্ত্র গঠন, ই দিয়ে হচ্ছে ইউসিলোমেট বা প্রকৃত সিলোম এবং পি দিয়ে হচ্ছে পেরিটোনিয়াম পরিবেষ্টিত দেহ এবং
পেশল, পেরুপোডিয়া বা কাইটিনময় সিটি চলন অঙ্গ অথবা অনুপস্থিত। এরপর হচ্ছে বদ্ধ। বদ্ধ দিয়ে হচ্ছে বদ্ধ রক্ত সংবহন এবং এই দ দিয়ে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এবং এরা হচ্ছে সমখণ্ডায়ন। তো এই ছিল এনিলিডা বৈশিষ্ট্যগুলো এবং এই এনিলিডা পর্বের বৈশিষ্ট্যের পাশাপাশি এর উদাহরণগুলো মনে রাখতে হবে। যেমন সবচেয়ে ফেমাস কিছু উদাহরণ হচ্ছে কেঁচো, যোগ, এগুলো। এরপর হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার অপর নাম হচ্ছে সন্ধিযুক্ত প্রাণী। এই আর্থ্রোপোডা প্রাণী জগতের বৃহত্তম পর্ব। এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম টেকমাটা থাকে এবং একজোড়া পঞ্জাক্ষী বা দুই জোড়া অ্যান্টেনা। এদের কাইটিনময় দেহ, বহিঃকঙ্কাল কাইটিনময় হিমোসিল থাকে। এদের রক্ত সংবহন উন্মুক্ত। দেহতল ট্রাকিয়া, ফুলকা, ব্লুকি ইত্যাদি মাধ্যমে শ্বসন সম্পন্ন করে। মালপিজিয়াম থাকে এবং এর আর্থ্রোপোডার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে মালপিজিয়াম নালিকা থাকে এবং এদের রূপান্তর ঘটে, ওটা মেটামরফিস ঘটে। জীবনচক্রে লার্ভা, পিউপা ইত্যাদি হয় এবং এর উদাহরণ হচ্ছে মাকড়সা, চিংড়ি, তেলাপোকা। এরপর হচ্ছে আমরা যেটা তৃতীয় অধ্যায়ে পড়ছিলাম ঘাস ফড়িং, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটি উদাহরণ। এখন আমরা দেখব এই আর্থ্রোপোডাকে আমরা কিভাবে মনে রাখতে পারবো ছন্দের মাধ্যমে। সেটি হচ্ছে সে হিমু রূপাকে দিয়ে অ্যাটাক করবে। সে হিমু রূপাকে দিয়ে অ্যাটাক করবে, অর্থাৎ কোনো একটা যুদ্ধ লেগছে, সে বলছে যে সে হিমু রূপাকে দিয়ে অ্যাটাক করবেই। এখানে সে দিয়ে হচ্ছে সর্ববৃহত্তম প্রাণী এবং সন্ধিযুক্ত প্রাণী। হি দিয়ে হচ্ছে হিমোসিল গহ্বর থাকে। তারপর মো দিয়ে হচ্ছে মালপিজিয়াম নালিকা প্রধান রেচনাঙ্গ এবং মুখপাঙ্গ গঠিত হয়। রো দিয়ে হচ্ছে রক্ত সংবহন উন্মুক্ত ও রূপান্তর ঘটে। কে দিয়ে হচ্ছে কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল, পুঞ্জাক্ষী একজোড়া। পা দিয়ে হচ্ছে পুঞ্জাক্ষী একজোড়া। দিয়ে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং আ দিয়ে হচ্ছে অ্যান্টেনা থাকে এবং টা দিয়ে হচ্ছে টেগমাটা বিভক্ত এবং ই দিয়ে হচ্ছে ইউসিলোমেট বা প্রকৃত সিলোম থাকে। এরপর হচ্ছে একাইনোডার মাটা। একাইনোডার পর্বের আরেক নাম হচ্ছে কণ্টক ত্বক প্রাণী এবং এদের মধ্যে এরা পঞ্চঅরীয় প্রতিসাম্য এবং কিন্তু এর আরেকটি এক্সেপশন হচ্ছে এরা লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে এর লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় এরা পঞ্চঅরীয় প্রতিসাম্য। এবং এখানে মৌখিক বিমৌখিক তলে বিন্যস্ত, হিমাল পরিবহনতন্ত্র ও রেচনতন্ত্র অনুপস্থিত এবং নালিকা বা পদ বা শ্বসন বৃক্ষ শ্বসন সম্পন্ন করে। এই এবং জিএসটিতে এসে একটা কোশ্চেন আসছিল যে এটা কোন পর্বের প্রাণী, সেটা হচ্ছে একাইনোডার মাটা। তো এর উদাহরণগুলা আমরা পড়ে নেব। তো এখন আমরা দেখব একাইনোডার মাটাকে আমরা কিভাবে ছন্দের মাধ্যমে মনে রাখতে পারব। সেটা হচ্ছে কাকার 5টা বিবি হিউজ সুন্দরী। এখানে কাকা দিয়ে হচ্ছে এদের দেহ হচ্ছে কণ্টকময়, 5 দিয়ে হচ্ছে পঞ্চঅরীয় প্রতিসাম্য এবং লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এবং 5 দিয়ে হচ্ছে পানি সংবহনতন্ত্র রয়েছে এবং টা দিয়ে হচ্ছে টিউব ফিট বা পদচলন তা ঘটে এবং বিবি দিয়ে হচ্ছে বিমৌখিক ও মৌখিক তলে বিন্যস্ত থাকে। মৌখিক তলে
এম্বুলেক্রাল খাত থাকে। ই দিয়ে হচ্ছে ইউসিলোমেট বা প্রকৃত সিলোম, র দিয়ে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত, এবং হিউজ দিয়ে হচ্ছে হিমাল ও পেরিহিমাল সংবহন তন্ত্রের কাজ করে, এবং সুন্দরী দিয়ে হচ্ছে সকল সদস্যই মুক্তজীবী সামুদ্রিক। তো আশা করছি আমরা বুঝতে পারছি। তো এই 51টা মাটা দ্বারাই আমরা নন কোঅর্ডিনেট সকল পর্ব পড়ে ফেললাম। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। যদি কোনো কিছু বুঝতে না পারি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা দেখব কোঅর্ডিনেট পর্বের প্রাণী। সেটা হচ্ছে এদের বৈশিষ্ট্য। সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে নটকট থাকে। নটকট মানে কি? নটকট হচ্ছে আমাদের মেরুদণ্ড। এই মেরুদণ্ডটা কি? স্থিতিস্থাপক ও নিরেট। এরপর হচ্ছে স্নায়ু রজ্জ। নটকটের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর এই ফাঁপা নলাকার স্নায়ুরজ্জ থাকে। এরপর হচ্ছে গলবিলীয় ফুলকা রন্ধ্র থাকে। দুপাশে কয়েক জোড়া ফুলকা রন্ধ্র থাকে। এরপর হচ্ছে এন্ডোস্টাইল। এন্ডোস্টাইল কি? গলবিলের নিচে এন্ডোস্টাইল নামক অঙ্গ থাকে, যা পূর্ণবয়স্ক মেরুদণ্ডের প্রাণীদের পশ্চাৎ থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে পশ্চাৎ থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় কোনটি? এন্ডোস্টাইল। এরপর হচ্ছে পায়ু পশ্চাৎ লেজ। এরপর হচ্ছে পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র। কোঅর্ডিনেটের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের এবং রক্তের লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে, এবং এদের রক্ত সংবহন তন্ত্রে হেপাটিক পোর্টাল তন্ত্র বিদ্যমান, এবং এদের হৃৎপিণ্ড অঙ্কীয় অবস্থানে অবস্থান করে। তো আমরা একত্রে সকল কিছু এই ছকের মধ্যে জানতে পারবো, যে খুব কম সময়ে আমরা এই সব কিছু জেনে ফেলতে পারবো এই ছকের মাধ্যমে। এই ছকটা একবার পড়ে নেব। এরপর আমরা দেখব কোঅর্ডিনেট পর্বের শ্রেণী বিন্যাস। কোঅর্ডিনেট 3টা সাবফাইলামে বিভক্ত, 3টা উপবর্গে বিভক্ত। একটি হচ্ছে ইউনোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। ইউনোকর্ডাটা আবার 3টা শ্রেণীতে বিভক্ত। একটি হচ্ছে এসিডেসিয়া, একটা হচ্ছে থেলিয়াসিয়া, একটা হচ্ছে লার্ভাসিয়া, এবং এই ভার্টিব্রাটা আবার 2টা সুপার ক্লাস বা উপপর্বে বিভক্ত। একটি হচ্ছে সাইক্লোস্টোমাটা এবং একটি হচ্ছে গ্রেনোস্টোমাটা, এবং সাইক্লোস্টোমাটা আবার 2টি পর্বে বিভক্ত। একটি হচ্ছে শ্রেণীতে বিভক্ত, একটি হচ্ছে ম্যাক্সিমিনি এবং একটি হচ্ছে পেট্রোমাইজোথিটা, এবং এটা আবার 5-7টা পর্বে বিভক্ত। একটা হচ্ছে কন্ডিকথিস, একটিনোটেরিগি, সাইকোটেরিগি, এফিবিয়া, রেপটিলিয়া, এবিস এবং মেমিলিয়া। তো আমরা এখন একটা পর্ব দেখব যে কোনটা কি। এখানে ইউরোকর্ডাটা হচ্ছে এদের পৃথিবীর সব সমুদ্র উপকূলে অবক্ষয়ের পানিতে পাওয়া যায়, এবং কিছু প্রজাতি সাইফোন দিয়ে বা সাইফোনের হচ্ছে নল দিয়ে সজারু পানি উচ্চারিত করে বলে এদের সাগর ফোয়ারা নামে পরিচিত। অর্থাৎ সাগর ফোয়ারা নামে পরিচিত হচ্ছে ইউরোকর্ডাটা, এবং টিউনিসিনোসিন নামক পর্দা দিয়ে এরা আবৃত, এবং ইউরোকর্ডাটাকে টিউনিকেটা নামে অভিহিত করা হয়, এবং পশ্চাৎমুখী রূপান্তরকে প্রতীপ রূপান্তর বলে। এরপর দেখব এর বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্য টিউসিন নামক বর্ণিল টিউনিক আবরণে এরা আবৃত, এবং স্নায়ুরজ্জু সংক্ষিপ্ত একটি স্নায়ুগ্রন্থি গেলিংয়ে পরিণত হয়, এবং রক্ত সংবহন মুক্ত, এবং হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস ঘটে দেখা যায়, এবং জীবনচক্র টেডপোল অর্থাৎ মাথা বড় এবং লেজ ছোট নামক লার্ভা দশা বিদ্যমান। মানে লার্ভা দশা এদের মাথা বড় থাকে এবং লেজ ছোট থাকে। এখানে প্রতীপ রূপান্তর ঘটে, অর্থাৎ উন্নত বৈশিষ্ট্যের
হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য এরা অর্জন করে এবং এদের অন্যান্য অঙ্গ 90 ডিগ্রি ঘুরে যায়। এরপর হচ্ছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটার একটি পর্ব হচ্ছে সেটা হচ্ছে এসিডিসিয়া। এই এসিডিসিয়া এরা সমুদ্র এই আগের গুলাই যে সমুদ্র পর্ব বলা হয়, টিউনিক আবরণে আবৃত, ফুলকাটন্দ্র থাকে আড়াআড়ি অবস্থিত। তো এগুলো একবার দেখে নেব। থ্যালাসিয়া ঠিক একই রকম, তেমন একটা ইম্পর্টেন্ট না এগুলো। এবং এখানে এরপর হচ্ছে সেফালোকর্ডাটা। এই সেফালোকর্ডাটাকে আমরা একটা গল্পের মাধ্যমে মনে রাখতে পারব। এই সেফালোকর্ডাটা হচ্ছে একজন সুপুরুষ বা বালু মানুষ। বালু মানুষেরা খুব সহজ সরল হয়ে থাকে এবং এই সেফালোকর্ডাটা হচ্ছে একদম সরল প্রকৃতি। আজকাল বালু মানুষদের খুঁজেই পাওয়া যায় না, কিন্তু অতীতে থাকলে আমরা দেখব যে সরল প্রাণীদের আদি প্রাণী বলা হয় এবং সহজ সরলদের আজকাল খুব কম দেখা যায়। এরা নিজেদের লুকিয়ে রাখতে বেশি ভালোবাসে, অর্থাৎ এরা জলের তলায় বালির সাথে মাখামাখি করে থাকে, নিজেদের লুকিয়ে রাখে। এবং এবার এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। অর্থাৎ আমরা কি জানতে পারলাম, এটা হচ্ছে আদি প্রাণী, সরল প্রকৃতির এবং বালুর পাশে বালুর মধ্যে এরা থাকে এবং এদের দেখতে অনেকটা বল্লমের মতো, এই জন্য একে বল্লমকার প্রাণী বলা হয়। এবং এখন এদের বৈশিষ্ট্য দেখ, এটা হচ্ছে দেহ লম্বা, পার্শ্বীয়ভাবে চাপা, স্বচ্ছ এবং উভয় প্রান্ত সরু। তো আমরা জানি ভালো মানুষের মুখের কথা কখনোই সীমা অতিক্রম করে না। তাদের মুখে অদৃশ্য আবরণ থাকে, এজন্য তাদের মুখের দিকে তাকালে আমরা মুগ্ধ হই, কারণ তারা ভালো মানুষ, শান্তিময়, মায়াময়। এরপর হচ্ছে দেহের সম্মুখ প্রান্তে ওরাল সিরি নামক নিম্নমুখী ওরাল উড থাকে। সুন্দর মুখ মানেই ফুলের মতো মুখ এখানে। এরপর হচ্ছে এরা আজীবন নোটোকোট ও নার্ভকোট দেহের সম্মুখ প্রান্তে থাকে এবং দুপাশে এই আকারের মায়োটোম পেশি থাকে। তো এগুলো আমরা পড়ে নেব। এরপর হচ্ছে ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটার আরেক নাম হচ্ছে রানিয়াটা এবং এই উপপর্বের জীবিত প্রজাতির সংখ্যা ৬৬,০০০। এদের মেরুদণ্ড প্রতিস্থাপিত হয়। এর বৈশিষ্ট্যগুলো আমরা একবার পড়ে নেব। এরপর হচ্ছে ভার্টিব্রা বা মেরুদণ্ড প্রাণীদের শ্রেণী বিন্যাস। প্রথম হচ্ছে সাইক্লোক্লাস্টোমাটা। এরা প্রকৃত চোয়াল ও জোর উপাঙ্গবিহীন। এদের আবার দুইটি পর্বে বিভক্ত, একটি হচ্ছে ম্যাক্সিমিনি, একটা হচ্ছে এটা। ম্যাক্সিমিনি কি? ম্যাক্সিমিনি হচ্ছে এরা হেগফিশ নামে পরিচিত। এদের হেগফিশ কেন বলা হয় প্রশ্ন আসতে পারে। যে আমরা দেখব যে মুরগি জবাই করার সময় যদি তার দেহের উপরে পালক তুলে ফেলা হয় তবে পালকহীন চামড়া দেখা যায়। এবার সেই পালকগুলো চামড়ার উপর যদি স্বচ্ছ বা পিছলিল পদার্থ দিয়ে মেখে দিই তাহলে দেখতে ভয়ানক লাগবে এবং এই হেগফিশও দেখতে ঠিক ভয়ানক। বাইরে কোনো আঁশ নেই, সাঁতার কাটার জন্য পৃষ্ঠে পাখনা পর্যন্ত নেই।
শিকারী প্রাণীরা হ্যাগফিশের এমন পাখনা ও আইসবিহীন চেহারা দেখেই ভয় পায়, আক্রমণ করে না, কামড় বসাতেও সাহস পায় না। ভুলে যদি কামড় বসিয়ে দেয় লাভ নেই, কারণ এদের ত্বক অনেক পিচ্ছিল, এজন্যই এদের হ্যাগফিশ বলা হয়। এখন কথা হচ্ছে এদের পিচ্ছিল পদার্থটা ক্ষরণ করে কি? এদের ত্বকে অনেক গ্রন্থি থাকে যা এদের পিচ্ছিল ক্ষরণ করে। এখন কথা হচ্ছে এই প্রাণীটাকে, এরকম ভয়ানক প্রাণীটিকে খাবে কি? কে এদের ভক্ষণ করবে? সমুদ্রের কোনো মাছ যদি মারা যায়, সে ভাসতে ভাসতে সমুদ্রের তলদেশে এসে পড়ে এবং এরা গন্ধ পেয়ে ছুটে আসবে। এবং এদের পৃষ্ঠীয় পাখনা নেই, কিন্তু শরীরের পেশিতে বেশ শক্তি রয়েছে এবং সাপের মতো কিলবিল করেই ছুটে আসে মৃত মাছের কাছে। এই হ্যাগফিশের চোয়াল নেই, তাহলে এরা কিভাবে খাবে? কথা হচ্ছে এদের যেহেতু চোয়াল নেই, তাহলে এরা খাবে কীভাবে? এই হ্যাগফিশের শরীরকে পেঁচিয়ে শক্ত করে গিট দিতে হয় এবং এই মৃত মাছকে এত জোরে গিট দেয় যে মাছ টুকরো টুকরো হয়ে যায়, বা মৃত মাছের শরীর ভেদ করে এরা ভিতরে ঢুকে যায়, যা শরীরকে উথাল পাতাল করে দেয়, ফলে মৃত মাছ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এখন কথা হচ্ছে যদি চোয়ালই না থাকে তাহলে এরা চিবাবে কীভাবে, বা এরা খাবেই বা কি? এই হ্যাগফিশের দেহের একমাত্র সম্মুখ আছে গোলাকার মুখ। সেখানে আমরা একবার দেখে নেব যে হ্যাগফিশটা কেমন। যে এটা হচ্ছে হ্যাগফিশ, এবং এই হ্যাগফিশের যে গোলাকার মুখটা আছে, সেখানে চোয়াল না থাকলেও আছে দাঁত, এবং এই হ্যাগফিশের জিহ্বার মতো কিছু অঙ্গ আছে, সেই জিহ্বার থাকে দাঁত, এবং সেখান দিয়ে শক্ত খাবার টুকরো টুকরো করে এরপর খেয়ে ফেলে। এখন কথা হচ্ছে যেহেতু তারা মৃত মাছ খাচ্ছে, তাহলে এরা থাকে কোথায়? এরা সমুদ্রের তলদেশে থাকে। তলদেশে খাবার বেশি পেলে এরা ডিম পারে কোথায়? এরা সমুদ্রের তলদেশেই ডিম পারে, এবং স্বাদু পানির জলাশয়ে যাবার সময় তাদের নেই। এদের লার্ভা দশা নেই, কিন্তু সরাসরি ডিম ফুটে একদিন একদিনে শিশু হ্যাগফিশ বেরিয়ে আসে। শিশু হ্যাগফিশ একদিনে পূর্ণাঙ্গ প্রাণী হয়ে যায়। এবং এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরা আইসবিহীন, পিচ্ছিলযুক্ত, গ্রন্থিকুলযুক্ত, গ্রহ আবৃত, এদের পৃষ্ঠীয় পাখনাবিহীন, এরা এক প্রান্তে অবস্থিত, গলবিলের দুপাশে 5 থেকে 10 জোড়া ফুলকারন্ধ্র উপস্থিত, এবং এদের লার্ভা দশা নেই। এখন আমরা দেখব এই পেট্রোমাইটিজা। এই পেট্রোমাইটিজার নাক নাম হচ্ছে ল্যাম্প্রে। ধরা যাক যে একজন বয়স্ক ল্যাম্প্রে মাছ ডিম পারবে। তো এখন সমস্যা হচ্ছে যে এরা সমুদ্রে ডিম পারতে পারে না। ডিম পাড়ার জন্য এরা ছুটে যায় স্বাদু পানির জলাশয়ে। ডিম পাড়ার পরেই স্যামন মাছের মতো এরা স্যাম্প্রেও মারা যায়, অর্থাৎ এরা ডিম পাড়ার পরেই এরা মারা যায়। স্বাদু পানিতে ডিম ফুটে লার্ভা বের হয় এবং ধীরে ধীরে এই লার্ভাগুলো বড় হতে থাকে। এরপর এরা রওনা দেয় নিজের পিতৃভূমি বা দাদার বাড়িতে, অর্থাৎ সমুদ্র একটি দীর্ঘপথ। এত দীর্ঘপথ সাঁতরে যাওয়া খুবই কঠিন। হ্যাগফিশের পরের শ্রেণী হয়, এদের কিছু মিল আছে হ্যাগফিশের সাথে, যেমন হ্যাগফিশের মতো এদেরও কোনো আঁশ নেই এবং দেহ বাইন মাছের মতো সরু, অর্থাৎ এরকম দেহ সরু, এবং এই দীর্ঘপথ অতিক্রম দেওয়ার জন্য এদের পিঠে পাখনা গজায় এবং রওনা দেওয়ার সময় এরা বড় মাছ পেলে তার শরীরে প্রবেশ করে কিভাবে? কৃমির মতো এরা প্রবেশ করে, অর্থাৎ পরজীবী হিসেবে এরা জীবনযাপন শুরু করে। এদের মুখ যেহেতু গোলাকার, এই মুখের গোলাকার পরিধি বরাবর অনেকগুলো শক্ত পাথরের মতো কাইটিনময় দাঁত থাকে। এবং এই দাঁতগুলো দিয়ে বড় মাছের
দেহ ক্ষত করে তৈরি করে এরা রক্ত খেতে থাকে, অর্থাৎ রক্ত চোষে। এখন আমরা দেখব এর বৈশিষ্ট্য, যে এরা লেপ্টো বলে এবং ডিম ফোটে বেরিয়ে আসে, এটাকে বলা হয় এমোসিট লার্ভা। এবং এরা বাইন মাছের মতো আঁশবিহীন মৌখিক চাকতি চোষকের ভূমিকা রয়েছে এবং সাতজোড়া ফুলকা রন্ধ্র থাকে। পরিপাকতন্ত্র পাকস্থলীবিহীন এমিটোসয়েড লার্ভা থাকে। এখন আমরা দেখব যে আরেকটা উপপর্ব, সেটা হচ্ছে ন্যাতোস্টোমাটা। ন্যাতোস্টোমাটা এবং এই আমরা প্রথমে দেখব যে এই সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসের পর আরেকটা উন্নত সুপার ক্লাস পারবে হচ্ছে, সেটা হচ্ছে এই ন্যাতোস্টোমাটা। এই সাইক্লোস্টোমাটা শরীরের অভাবগুলো এখানে পূর্ণতা পায়। যেমন আমরা দেখে আসছিলাম যে অর্থাৎ এই যে এই পর্বের প্রাণীটা সাইক্লোস্টোমাটা। তো আমরা সাইক্লোস্টোমাটাতে দেখে আসছি যে সাইক্লোস্টোমাটাতে কোনো আইস ছিল না, কিন্তু এই ন্যাতোস্টোমাটাতে আইস চলে আসে। এই সাইক্লোস্টোমাটাতে আমরা দেখেছিলাম যে এদের চোয়াল থাকে না, কিন্তু এই ন্যাতোস্টোমাটাতে চোয়াল তৈরি হয়। এবং এই সাইক্লোস্টোমাটাতে অস্থি তরুণাস্থি এসব ছিল না, এবং এই ন্যাতোস্টোমাটাতে এই অস্থি তরুণাস্থি তৈরি হয়। এবং ওই সাইক্লোস্টোমাটাতে লেজ ছিল না এবং পাখনা কম থাকতো, এবং এই ন্যাতোস্টোমাটাতে লেজ তৈরি হয় এবং পাখনার পরিমাণ বৃদ্ধি পায়। এবং এই ন্যাতোস্টোমাটার আবার 7টি ক্লাস রয়েছে। একটি হচ্ছে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপেরিডি, একটি হচ্ছে সাইকোটেরিগি, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। এখন আমরা এক এক করে সবগুলা দেখব। তো এইগুলো তো আমরা এখন খেয়াল করলে দেখতে পারবো যে প্রথম 3টা ক্লাসের প্রাণীরা সবাই মাছ, অর্থাৎ এই প্রথম 3টা ক্লাস এরা হচ্ছে সবাই মাছ। এবং এই প্রথমে দেখবো আমরা কন্ড্রিকথিস। মানে কন্ড্র অর্থ হচ্ছে তরুণাস্থি, এবং এই কন্ড্রিকস্থি মাছের শক্ত হাড় থাকবে না, এদের হাড় থাকবে নরম। এবং আমরা এই প্রথম 3টা মাছের বৈশিষ্ট্যগুলো দেখে নেব। অর্থাৎ কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস এবং সার্কোটেরিগি। কন্ড্রিকথিস, অ্যাক্টিনোটেরিগি এবং সাইকোটেরিগি। প্রথমে দেখব যে ওদের অন্তঃকঙ্কাল। এই কন্ড্রিকথিসের অন্তঃকঙ্কাল হচ্ছে তরুণাস্থিময়, অ্যাক্টিনোটেরিগির অস্থিময় এবং সাইকোটেরিগির হচ্ছে অস্থিময়। এবং আইস হচ্ছে কন্ড্রিকথিসের হচ্ছে প্লেকয়েড। প্লেকয়েড মানে হচ্ছে সূক্ষ্ম কাটার মতো আইস থাকবে, এটা হচ্ছে প্লেকয়েড আইস। এবং অ্যাক্টিনোটেরিগির আইস হচ্ছে সাইক্লয়েড বা টিনয়েড। সাইক্লয়েড বা টিনয়েড আইস হচ্ছে গোলাকার যেটা সেটা হচ্ছে সাইক্লয়েড, এবং গোলাকার কাঁটাযুক্ত যেটা সেটা হচ্ছে টিনয়েড। এবং সার্কোটেরিগি হচ্ছে গ্রেনয়েড। গ্রেনয়েড হচ্ছে এরকম বল্লমের মতো যে আইস, সেটা হচ্ছে গ্রেনয়েড। এরপরে আমরা দেখব পুচ্ছপাখনা। পুচ্ছপাখনা হেটেরোসার্কেল। হেটেরোসার্কেল হচ্ছে এই পুচ্ছপাখনার 2টি অংশ অসমান থাকবে, সেটা হচ্ছে হেটেরোসার্কেল। এবং অ্যাক্টিনোটেরিগিতে হচ্ছে হোমোসার্কেল। এই হোমোসার্কেল হচ্ছে এই 2টি পাশই সমান থাকবে, সেটা হচ্ছে হোমোসার্কেল। এবং সার্কোটেরিগিতে
এর উদাহরণ হচ্ছে ডাইফাই সার্কেল, অর্থাৎ এই দুটি অংশ মিলে একটি অংশ তৈরি হবে, এরকম চোখা একটি অংশ তৈরি হবে, এটা হচ্ছে ডাইফাই সার্কেল। এরপরে দেখব যে ফুলকা ছিদ্র। ফুলকা ছিদ্র এই কন্ডিকটিসে উন্মুক্ত অবস্থায় থাকে, একটিনোটেরিকিতে অপারকিউলাম দিয়ে ঢাকা থাকে এবং সার্কোটেরিকিতে অপারকিউলাম দিয়ে ঢাকা থাকে। এবং এরপর হচ্ছে বায়ু পটকা। বায়ু পটকা কন্ডিকটিসে উপস্থিত, অনুপস্থিত, একটিনোটেরিকিতে উপস্থিত এবং সার্কোটেরিকিতে উপস্থিত, এবং এরা শ্বসনে সাহায্য করে। এবং এদের বাসস্থান হচ্ছে সমুদ্র, একটিনোটেরিকিতে হচ্ছে সমুদ্র এবং সার্কোটেরিকি হচ্ছে মিঠা প্রাণী। এবং এর বর্তমান প্রজাতির সংখ্যা হচ্ছে 100টি, এবং জীবিত মাছের এরা 96% হচ্ছে এই একটিনোটেরিকি এবং সার্কোটেরিকি হচ্ছে 8টি। এর উদাহরণ হচ্ছে কন্ডিকটিসে এর উদাহরণ হচ্ছে স্টিংরে, হাঙর। একটিনোটেরিকির উদাহরণ হচ্ছে কাতলা, ইলিশ এবং ল্যাংফিশ। সার্কোটেরিকির উদাহরণ হচ্ছে ল্যাংফিশ। তো এই আমরা এখান থেকে সব উদাহরণগুলো দেখে নিব। আমি ওইখানে সব উদাহরণগুলো একত্রে একটি ছকের মাধ্যমে দেখালাম। তো সবাই আমরা এখান থেকে পড়ে নেব যে যাতে কোনো কিছু বাদ না যায়। এবং এর উদাহরণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইলিশ মাছ, বোয়াল মাছ, রানী মাছ, টুনা মাছ, মাছ 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 হচ্ছে এই সাইকোটেরিকি। এখন আমরা দেখব এমফিবিয়া বা উভচর প্রাণী এবং রেপটিলিয়া বা সরীসৃপ এবং এবিস বা পাখি, এরপর হচ্ছে ম্যামিলিয়া বা স্তন্যপায়ী প্রাণী। তো এগুলো আমরা একটি ছকের মাধ্যমে পড়ব। এবং এখানে দেখতে পাচ্ছি যে একটি কোশ্চেন আদিও একুশে আসছে যে শুশুক কোন পর্বের প্রাণী, সেটা হচ্ছে ম্যামিলিয়া। এই যে এখান থেকে আমরা সবগুলা বৈশিষ্ট্য পড়ে নিব শর্টকাট। প্রথমে দেখব এমফিবিয়া। এমফিবিয়া হচ্ছে এরা চতুষ্পদী নামে পরিচিত এবং এরা হচ্ছে উভচর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা গ্রন্থিময়, এক্টোথার্মিক এবং অগ্রপথ 4টি, পশ্চাৎপদ 5টি এবং হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং আমরা এই 4টা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে অগ্রপথ 4টি, এরা গ্রন্থিময়, এক্টোথার্মিক এবং হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ছিল অগ্রপথ 5টি, কিন্তু এখানে 4টি করে, এবং এখানে প্রতিটা পায়েই 5টি করে রয়েছে। এবং এখানে হচ্ছে এখানে আইস বা শক্ত প্লেটে আবৃত এদের দেহ শুষ্ক এবং ওখানে ছিল গ্রন্থিময়, এবং এটা হচ্ছে এক্টোথার্মিক এবং ওই এমফিবিয়ার এও হচ্ছে এক্টোথার্মিক। এবং এখানে ব্যতিক্রম একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সাপ ও কিছু লিজার্ডের পা থাকে না বা লুপ্ত প্রায়। এবং এদের হৃৎপিণ্ড হচ্ছে অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং ব্যতিক্রম হচ্ছে কুমিরে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ থাকে। এবং এবিসও সেম। 4টা জিনিস আমরা মনে রাখবো। এবং অগ্রপথ 4টি দেহ পালক বিশিষ্ট, দন্তহীন চক্ষু এবং শ্বসন যন্ত্র সৃষ্টিকারী অঙ্গ হচ্ছে
সিলেক্স, হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ এবং এরা এন্ডোথার্মিক। তো সবগুলোতে আমরা একটা কমন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এন্ডোথার্মিক। এরপর আমরা দেখব ম্যামেলিয়া। ম্যামেলিয়া তো প্রথমে হচ্ছে এরা এন্ডোথার্মিক, লোমে আবৃত, এতে স্তন গ্রন্থি রয়েছে, হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠী, দ্বিচক্রী সংবহন এবং মাংসল ডায়াফ্রেম বা মধ্যবর্তী দিয়েতে উদর পৃথক থাকে। এবং এই ম্যামেলিয়াও কিছু সাব ক্লাসে বিভক্ত। একটি হচ্ছে প্রোথোটেরিয়া বা ডিম প্রসবকারী স্তন্যপায়ী, একটি হচ্ছে ম্যাথাটেরিয়া বা মার্সুপিয়াল বা বন্যপ্রাণী, আরেকটা হচ্ছে ইউথেরিয়া বা প্রকৃত অম্লধারে স্তন্যপায়ী প্রাণী। তো এগুলো আমরা বৈশিষ্ট্যগুলো পড়ে নেব। ভার্সিটির জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তবে মেডিকেলের জন্য এগুলো পড়তেই হবে। তো এই যে এখানে আমরা সবগুলো প্রাণীর বৈশিষ্ট্য একসাথে পেয়ে যাবো, এখান থেকে আমরা পড়ে ফেলব। তো এই ছিল আমাদের শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটি। আশা করছি যে আমরা সবাই ভালো করে বুঝতে পারছি। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।